নারী চরিত্র বড়ই জটিল, এটা তো সবসময় সবারই বলেছে। এর অনেকগুলো সিদ্ধান্ত আমার সঙ্গে আমি নিজের মনের মতো করে মেনে নিতে পারছি না। এবং অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে যেগুলোর একটাও আমার পছন্দের নয়। ফলে এখন নিজের মেয়ে তো বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিতে পারি না। দর্শকদের বক্তব্যকে কোটানকোটি বলছি যে আমি অনেকের কাছেই দেখেছি, শুনেছি আর কি, যে আমরা না মিঠি ঝোড়াটা দেখি। হ্যাঁ, কেন প্রশ্ন করেছি কেন? ওয়েলকাম টু সিটি টকিজ। এই মুহূর্তে আছি মিঠি জোড়া সেটে, আর সামনেই পেয়ে গেছি পৌষ্মিতা দিকে। কেমন আছো এই গরমে, আগে শুনি একটু। আমার একটা মন্ত্র আছে যে সবসময় সব পরিস্থিতিতে ভালো থাকতে হবে, তাই প্রচন্ড ভালো আছি। কিন্তু আসলে শারীরিকভাবে আমরা অনেকেই ভালো থাকতে পারছি না, তার কারণ এইবারের গরমটা আমার যেটা মনে হচ্ছে একটু অন্যরকম। কলকাতায় এ যাবত আমি খুব একটা ডিহাইড্রেটেড গরম দেখিনি, মানে ভীষণ মনে হচ্ছে যে শুকনো লাগছে, গরম কিন্তু শুকনো লাগছে, ডিহাইড্রেশন, যে কারণে একটু কষ্ট হচ্ছে অন্যান্য বারের থেকে বেশি। একদমই তাই, একদমই তাই। অনস্ক্রিন যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রায় প্রচণ্ড লাঞ্ছিত, এবং মানে যে জায়গাটা থেকে আমরা প্রথম থেকে দেখে আসছিলাম কি সুন্দর তিন বোনের মিল, সঙ্গে মা আছে, টোটালটা যেন পুরো ঘুরে গেছে। কি বলবে এই নিয়ে একটু শুনি। আসলে কি জানো তো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই সিরিয়ালটা, যেটা দর্শকদেরও বক্তব্য, আমি দর্শকদের বক্তব্যকে কোটানকোটি বলছি, যে আমি অনেকের কাছেই দেখেছি, শুনেছি আর কি, যে আমরা না মিঠি ঝোড়াটা দেখি। হ্যাঁ, কেন প্রশ্ন করেছি কেন? মানে এখন তো প্রচুর মানে কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে, তো বলছে যে মিঠি ঝোড়াটা না মানুষের জীবনের মতো। হ্যাঁ, মানে কখনো আমাদের জীবন যেমন এক গতিতে চলে না। আজকের দিনটা ভালো, মানে আমি যদি এটাকেই কনস্ট্যান্ট ধরে নিই তাহলে সেটা আমার বোকামো, কারণ আমি জানি যে বিভিন্ন রকম ওঠানামা আসবে। হ্যাঁ, তো সংসার মেগা সিরিয়ালটাও তো আসলে সংসার করার মতোই। এইখানে এসে মনে হয় যে সত্যিই বোধহয় সংসার করতে পারছি। মানে একটা সময় নিজের মেয়েকে, যেই মেয়েকে রাইকে বুকে জড়িয়ে ধরে মা বলতো যে তুই আমার শ্রেষ্ঠ সন্তান, এখানে একটা সময় এখন এমন সিন করছি যে রাইকে প্রায় মানে বঞ্চিত হতে হচ্ছে সমস্ত জায়গায়, লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে বিভিন্ন জায়গায়। এবার সেইখানে দাঁড়িয়ে আমরা খুব স্বাভাবিকই আমরা নেগেটিভ হয়ে যাচ্ছি, মানে ভীষণভাবে কিছু কিছু মায়ের মনে হচ্ছে যে মেয়ের সাথে মায়েরা এরকম করতে পারে না, সত্যিই হয়তো পারে না। আবার কোথাও কোথাও হয়তো গিয়ে মনে হচ্ছে সত্যিই হয়তো পারে, তার কারণ নারী চরিত্র বড়ই জটিল, এটা তো সবসময় সবারই বলেছে। আর আমাদের মস্তিষ্কের ভাবনা চিন্তাগুলো ভীষণ নন লিনিয়ারি। কোন জায়গায় পার্টিকুলার কোন খোঁজার জন্যে আমরা কিভাবে রিয়াক্ট করি সেটা পুরোটাই না ওই স্পন্টেনিয়াস। আমার মেয়ের অনেকগুলো সিদ্ধান্ত আমার সঙ্গে আমি নিজের মনের মতো করে মেনে নিতে পারছি না। আমার ইচ্ছে ছিল তার মেয়ের জীবনটাকে অন্যরকমভাবে সাজাবো, সেখানে দাঁড়িয়ে মেয়ে পরিস্থিতির চাপে এমন অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে যেগুলোর একটাও আমার পছন্দের নয়। ফলে এখন নিজের মেয়ে তো বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিতে পারি না, কিন্তু খুঁটোখুটি টুকটাক ঝামেলা অশান্তি লেগেই রয়েছে। এবার যেহেতু মা এবং দাদা ডমিনেটিং, বাড়ির বড়, ফলে বাধ্য হচ্ছে মেয়েকে এরকম, মানে মেয়ে এরকম অত্যাচারিত হচ্ছে, এই আর কি। একদমই তাই। তুমি যেটা বললে যে মেয়েকে তো বের করে দিতে পারছে না, কিন্তু দর্শক এটা বলছে যে যতই হোক মা নিজের মেয়েকে কেন ভালো দেখছে না, তার কেন ভালো চাইছে না, তার জীবনে কেউ আসুক সেটা কেন চাইছে না, সমস্ত কিছু মিলিয়ে দোষারোপ করছে যে মা তো করতে পারতো। আসলে মানে এটা আমি আমার বাড়িতেও দেখেছি, বা আমার সমসাময়িক আমার অনেক বন্ধু বান্ধবের বাড়িতেও দেখেছি, যে তুমি বন্ধু করতে পারো কিন্তু প্রেম করতে পারো কি? আর যদি প্রেমও করো তুমি বিয়ে কিন্তু আমাদের পছন্দই করবে। এই যে একটা অদ্ভুত শাসনের একটা অদ্ভুত প্রোটোকল, এবং যেটা সনাতনী, ভীষণ সনাতনী, মানে আমি মা বাবা মানেই কোথাও গিয়ে কিন্তু সাইকোলজিক্যালি আমি মা বাবা, মুখে বলি ঠিকই আমি বন্ধু, কিন্তু মা বাবা সত্যি কোনোদিন বন্ধু হয়ে উঠতে পারে না। হয়তো আমাদের আরো অনেকগুলো বছর সময় লাগবে মা বাবাকে বন্ধু হিসেবে পেতে। তারাই হয়তো সব থেকে বড় বন্ধু, কারণ তারাই অনেক আগে থেকে আমাদের খারাপ ভালোটা ক্যালকুলেট করতে পারে। তাই ভালোটার মতো করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়। ইনিশিয়ালি আমাদের মনে হয় মা বাবা বোধহয় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, কিন্তু উইথ আ লং রান, মানে অনেকগুলো বছরের গ্যাপে আমরা বুঝতে পারি যে সিদ্ধান্তটা মা বাবা অনেকগুলো বছর আগে নিয়েছিল সেটাই ঠিক আমার জন্য, কিন্তু তখন এমনভাবে চাপিয়ে দেয় সেই মুহূর্তে আমার বয়স আর মা বাবার ওই ম্যাচুরিটির যে পার্থক্যটা, সেটাতে আমাদের মনে হয় যে আমাদের ক্লস্ট্রোফোবিক লাগছে। ছেলে মেয়ের জায়গা থেকে তারাও ঠিক, মা বাবার জায়গা থেকে তারাও ঠিক। এটা না খুব সিচুয়েশন, মানে এখানে কেউ ভুল নয়, কেউ ঠিক নয়, সময় একমাত্র ঠিক, যে কিনা তার নিজের মতো করে প্রত্যেকটা সম্পর্ককে চালনা করতে করতে যাচ্ছে। আর যদি মিঠি ঝোড়াটা সবাই প্রত্যেকটা এপিসোড দেখে থাকে তাহলে একটা জায়গা দেখবে, যেটা আজকে ইনফ্যাক্ট এসেও আমার কো-আর্টিস্ট আমাকে বলছিল, যে একদিন আমি রাইকে বলে ফেলেছিলাম মুখোশকে যে একদিন তোকে বেশি টাকা দিচ্ছে বলে বাড়ি রান্না করতে বলছে, আর একদিন দেখবি তোর সঙ্গ চাইবে। এই কথাটা বলার পরে রাই যখন আলটিমেটলি অফিসে বেরিয়ে গেল, মা তখন কেঁদেছিল মাথায় হাত দিয়ে, যে হে ভগবান আমি কেন আমার মেয়েকে কথাগুলো বলি। ওইটুকু জায়গা আমি পেয়েছি এখন অব্দি টোটাল মানে নেগেটিভ পোর্শনে, যে আমার ভেতরের ওই যন্ত্রণাটা আমি মায়েদের মতো করে সবার সামনে আনতে পেরেছি। আমার মনে হয় সেখানে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ যারা একদমই আমাকে অপছন্দ করছেন আমার পার্টের জন্য, তারা কোথাও গিয়ে আমার সঙ্গে একটু রিলেট করতে পারবে। একদমই তাই। রায়ের জীবনে কি ঘটবে তা তো অনস্ক্রিন দেখতেই পাবে দর্শকরা। তোমাকে আমি চলে আসছি একটু অফস্ক্রিনে, সেটা হচ্ছে যে গরমে নিজেকে ফিট রাখো কি করে, নিজেকে রাখছো কিভাবে ফিট একটু শুনি। মানে এক হচ্ছে যে
ওয়ারেসের না, আমাদের খুব ধারণা যে আমরা প্রচন্ড যখন অসুস্থ হয়ে পড়ি তখন ওয়ারেস খাওয়া উচিত, একদমই সেটা নয়। কিন্তু ওয়ারেসটা আমাদের এভরি অল্টারনেটিভ ডে এক বোতল 1 লিটার জলে মিশিয়ে খাওয়া উচিত যারা ওয়ার্কিং, এবং ভীষণ অল্প অল্প মানে সিপ করে চা যেমন আমরা সিপ করে খাই সেরকম সিপ করে প্রতি 5 মিনিট অন্তর অন্তর জল খাওয়া উচিত। ডাবের জল, একটু মোসাম্বি, সকালবেলায় উঠে ভিটামিন সি জলে গুলে, আর রাতের বেলায় শোয়ার আগে ভিটামিন এভিয়ন ভিটামিন ই বলে একটি ট্যাবলেট হয়, যেটা কারণ স্কিনে আমরা যেটা দেখছি স্পেশালি আমাদের প্রফেশনের মানুষজনদের যেহেতু মুখে মেকআপ করতে হয় এবং নিজেদেরকে প্রেজেন্টেবল রাখতে হয়, তাই স্কিনের হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত সমস্যা হচ্ছে যে আমরা গরম প্রচন্ড, তারপরে আমাদের প্রত্যেকের বাড়িতে এসি, এই যে দুটো কন্ট্রাস্টেড ভীষণ কন্ট্রাডিক্টরি পরিবেশ, একটা প্রচন্ড গরম একটা প্রচন্ড ঠান্ডা, এতে না স্কিনটা ভীষণ অত্যাচারিত হচ্ছে। তাতে করে যেটা হচ্ছে যখন গরমে বেরোচ্ছি মনে হচ্ছে বাপরে জমে যাচ্ছে, আর যখন এসিতে থাকছি ভীষণ একটা শুকনো লাগছে, কিছুতেই হাইড্রেশনে আসছে না। এইটাকে ব্যালেন্স করার জন্য জল এবং তার সঙ্গে আনুষঙ্গিক যেটা কিছু বললাম, একটু ফল, যে একটু মানে ওয়াটার বেসড ফল, মানে শসা, ওয়াটারমেলন, হ্যাঁ, তারপর ফ্রুটি, এসব একটু খাওয়া উচিত। আমটা এখন ওঠেনি তাই আমাদের সবারই প্রিয় ফল, এখনই বলতে পারছি না আম খাওয়ার নাম ওঠেনি। তা এই ধরনের কিছু ফল খাওয়া গেলে এবং এইভাবে শরীরচর্চা করে আমার মনে হয় গর্ব ঠিক থাকা যাবে। তোমার প্রিয় ফল কি? বাজারে এখন খুব তরমুজ পাওয়া যায়, তরমুজ খাওয়া হয়? তরমুজের প্রিয় ফল, কিন্তু ওই বলে না যে আম সমস্যাটা হচ্ছে আম পরে পড়লেই না এমনিতেই তো আমাকে প্রতি মুহূর্তে বলা হচ্ছে যে রোগা রোগা। আম খেলে আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে আমিও প্রচুর ওয়েট গেইন হয়, ফলে ডায়েটিশিয়ানরা একটা আমের 4 ভাগের 1 ভাগ, আচ্ছা তুমি বলো কে খায়? আমি খাবো না, আমি ভাবে একটা গোটা আম ছুলে যদি পুরোটা গাবে না খেতে পারি তাহলে আমি আম খাবো না। সত্যি তাই, পুরোটা ছুঁড়ে পিল করে নিয়ে পুরো গোটা আমটা থাকে, আর নয়তো টিপের চুষে এই পেছনের দিকে একটু ছোটবেলা চুষে আম খাচ্ছি মনে যা, ওইটা হচ্ছে আম খাওয়া, ওই 4 ভাগের 1 ভাগ আমার দরকার নেই ওই চরম। একদমই। আচ্ছা, দর্শক তো কমেন্ট করে প্রচুর, তোমাকে নিশ্চয়ই কমেন্ট পড়া হয় এবং কমেন্টে রিপ্লাই দেওয়া হয়? কমেন্ট পড়া হয়, হ্যাঁ, এবং কমেন্টে রিপ্লাই দিই ততক্ষণ যতক্ষণ আমার মানে শিল্পী হিসেবে কিছু বলার জায়গা থাকে। কিন্তু কিছু জায়গায় অনেক সময় এরকম হয় যে দর্শকও ভুলে যায় যে আমাদের এটা কাজ, অভিনয়, পার্ট। তারপরে কিছু জায়গা থেকে দেখছি ফেক আইডি, এটা আমার খুব স্পেশালি বলার আছে। এখন না সোশ্যাল মিডিয়াটা এত বেশি সহজলভ্য, আমি শিল্পী সেই জায়গা থেকেও বলতে পারি যে কিছু শিল্পী আছেন, মানে রাদার নতুন কিছু কাজ করছে কিছু মানুষ, আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ আমি চিরকাল ভীষণ অকপট। হ্যাঁ, আমাদের এই প্রফেশনেই কাজ করছে বা শিল্প সত্তার সঙ্গে শিল্প কাজের সঙ্গে যুক্ত কিছু বিভিন্ন মানুষ নিজেকে এত বেশি সহজলভ্য করে দিচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় এত বেশি অ্যাক্সেসেবল, তাদেরকে না খুব তাড়াতাড়ি দর্শক তাদের কাছ অব্দি পৌঁছে যেতে পারে এবং বিভিন্ন ফেক আইডি তৈরি করে তাদেরকে নানান রকম অশ্লীল কথা এবং ওই কোথায় মানে বলতে তারা ভুলে যায় কাকে বলা যাবে আর কাকে বলা যাবে না, লিমিটটা ক্রস করে যায়। তখন সেখানে দাঁড়িয়ে আমাদের ওই সিদ্ধান্ত নিতে হয় যে না, এইবার আর উত্তর দেওয়া যাবে না, কারণ উনি উত্তরই চাইছেন, আমি যদি একটা উত্তর দিই তখন তার উত্তরে আরো উত্তর, এবং তখন উনি প্রায়োরিটাইজ হবে, ওনার কমেন্টটা হাইলাইটেড হবে। এটা কারোর একটা অ্যাটেনশন সিকিং এর সমস্যা থাকে তখন, কিন্তু আসলে যারা সত্যিকারের দর্শক তারা কিন্তু খুব জেনে বুঝে এবং মানে ভালো কথা বা খারাপ কথা যেটাই খুব বোঝা যায় যে তারা সিরিয়ালটা দেখে, আমাদের কাজগুলো দেখে, এরকম নয় যে ভুল কিছু বলে দিল, খুব খারাপ কিছু বলে দিল। নিজের কাজ দেখো? অবশ্যই, যখন খুবই সবসময় যে দেখা হয় সেটা বলছি না, তবে দেখা উচিত। এবং কিছু স্পেশাল এপিসোড যেগুলো করে গিয়ে মনের মধ্যে খুচখুচ করে যে দেখি তো একটু টেলিকাস্ট, আসলে কি হয় আমরা যখন ডায়লগ করি তখন তো খুবই র ভার্সন, কিন্তু তারপর সেখানে এফেক্ট পড়ে, এডিট হয়, মিউজিক পড়ে, তখন না সবটা মিলিয়ে একটা ভীষণ ভীষণ সার্কেল ডাইমেনশন তৈরি হয়, পরিপূর্ণ হয় বিষয়টা, তখন দেখতে আরো অনেক বেশি ভালো লাগে। অনেক সময় কাজ করে গিয়ে মনে হয় সেই জায়গাটা না আর একটু ভালো করে করলে ভালো হতো। তারপর দেখেছি ডিরেক্টরের এক্সপার্টাইজ, এডিটরের এক্সপার্টাইজ, মিউজিক সবটা মিলিয়ে দেখছি ওই জায়গাটায় যে জায়গাটা আমার খামতি ছিল সেটা তো মনে হচ্ছে না, এই কারণে নিজের কাজ দেখা উচিত। একদমই তাই। শেষ প্রশ্নে আসবো, গরম পড়েছে, যদি ছুটি পাও তাহলে ঠান্ডার কোন জায়গায় যাবে তুমি? এটা খুব মজার প্রশ্ন করেছে, কারণ আমি এই 25 তারিখে নেপালে গিয়েছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, 25 থেকে 29 আমার কাজও ছিল, প্লাস ঘুরতে গিয়েছিলাম। অনেক দিন ঘোরা হয় না, আর সোলো ট্রিপ তো প্রায় সোলো ট্রিপ সেই অর্থে মানে খুবই সোলো ট্রিপ আমার জীবনেই প্রথম। হ্যাঁ, তো নেপাল বেছে নিলাম তার কারণ আমার একটু ঘুরতে যাওয়াও দরকার ছিল, অনেকদিন কাজের চাপে আরো বেশ কিছু জায়গা থেকে আমার মানে নিজের কাজ এবং নিজের থাকার জায়গা থেকে দূরে, অনেকটা দূরে যাওয়া হয়নি। এবং আসলে তো আমি একজন পাহাড়ি মেয়ে, অনেকেই জানে, হয়তো তুমিও জানো, আমি আমার শিলিগুড়িতে বর্ন অ্যান্ড ব্রট আপ, সেখানে পাহাড় আমার বুকের মধ্যে, সেটা আমার ভীষণ টান, তো এখন অনেকটা সময়ের তফাতেই গেলাম। আর নেপাল নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, সিভিক বিউটি অসাধারণ, সবটাই নেপালের মানুষজন ভীষণ ভালো, সব মিলিয়ে ওই ছোট্ট মানে হয় না যে সারাদিনে একটা ওয়াটারমেলন জুস
সেরকম একটা ভীষণ গরমে 5 দিনের একটা নেপাল ট্রিপ। একদম তাই, একদম তাই, শান্তির মতো। একদম সুন্দর একটা হলিডে কাটিয়েছো তার মানে। হ্যাঁ। একদমই তাই, আজকে আর আটকাবো না, অনেক শুভেচ্ছা। শুধুমাত্র দর্শকদের যদি কিছু তোমার বলা থাকে গরমের জন্য, যদি কিছু। দর্শকদের হ্যাঁ, বলবো যে ওই যে যেই সময়টায় আবহাওয়া দপ্তর থেকে এবং কলকাতা পুলিশ থেকে বা সমস্ত জায়গা থেকে রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে, খুব ভীষণ এমার্জেন্সি না হলে তোমার বাড়ি থেকে বেরোবেন না। কারণ এখন আমাদের সহজ মানে সারাদিনের যা যা যাবতীয় কিছু মানে নেট অ্যাক্সেস করলেই পাওয়া যায়। আর যদি বেরোতেও হয় জল সঙ্গে নিয়ে, ছাতা নিয়ে, হ্যাঁ একটু চেষ্টা করে যদি ক্যাব ইউজ করা যায়, যদি খুব মানে এমার্জেন্সি না হয় সেটা করে নিজেকে ভালো রাখুন, কারণ ভালো রাখাটা খুব ইম্পর্টেন্ট। আর মিঠিঝোড়ার একজন অভিনেত্রী হিসেবে বলবো যে অবশ্যই মিঠিঝোড়া দেখুন রাত 10টায়, সোম থেকে শুক্র, জি বাংলায়। এবং যারা যেরকমই পাঠ করছে মনে রাখবেন সেইটাই তাদেরকে করতে বলা হয়েছে, চরিত্রের বাইরে গিয়ে কেউ কিছু করছে না। ফলে সবাইকেই ভালোবাসুন, আমরাও আপনাদেরকে ভালোবাসি, আপনাদের জন্যই সব ভালো থাকে। অনেক শুভেচ্ছা তোমাকে, থ্যাংক ইউ ভেরি মাচ।